নমস্কার, আমি সোহিনী আর আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলের আরও একটা নতুন এপিসোড নিয়ে। সেই দিনটা ছিল 12th অক্টোবর। আমরা শ্রীনগরেই ছিলাম আর সেদিন কিন্তু আমরা শ্রীনগরের সাইট সিন করতে যাচ্ছিলাম। আমরা রেডি হয়ে গিয়েছি সকলেই আর গাড়িতেও উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছিলাম প্রথমেই শঙ্করাচার্য আশ্রমের আর মন্দিরের উদ্দেশ্যে। আসলে যেখানে যাচ্ছিলাম সেটা হচ্ছে শঙ্করাচার্যের ধ্যানমগ্ন থাকার স্থান, যেখানে তিনি অনেক দিন ব্যাপী ধ্যান করেছিলেন। এই মন্দিরটি আসলে ভগবান শিবের বাসস্থান আর তার সাথে সাথেই আদি শঙ্করাচার্য দ্বারা স্পর্শ করা স্থান, যেখানে সারা বিশ্ব থেকে আসা পর্যটক তীর্থস্থান হিসেবেই গ্রহণ করেছেন। মন্দিরটি স্থাপত্য সৌন্দর্যের পাশাপাশি একটা দুঃসাহসিক যাত্রা। এই মন্দিরটি কিন্তু অমরনাথ যাত্রার পথেই পড়ে। এখানে মন্দিরে শিবলিঙ্গে মাথা নত করেই কিন্তু অমরনাথ যাত্রা করে থাকেন পর্যটকরা। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমরা একটা নির্দিষ্ট জায়গায় আমাদের গাড়ি রেখে তারপরে পায়ে হেঁটে কিন্তু এই পথটা পাড়ি দিচ্ছি, কারণ এখানে আমাদের ট্রাভেলার গাড়ি কিন্তু উঠতে পারবে না। সব গাড়ি রাস্তার ধারে ধারে দাঁড়িয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু হেঁটে এই পথটা যাচ্ছি। আর এর পরেই কিন্তু অনেকটা সিঁড়ি ভাঙা আমাদের জন্য অপেক্ষা করছে। এখানে দেখা যাচ্ছিল রাস্তার ধারে ধারে সাইনবোর্ড আছে, যেখানে বলা হচ্ছে এখানে কিন্তু জঙ্গলের যে জীবজন্তু মাঝে মাঝেই এসে পড়ে, তাই এখানে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা কিন্তু এই রাস্তাটা ভীষণ এনজয় করেই হাঁটছিলাম। আর এখানে বলে রাখা ভালো, এখানে কিন্তু কোনো রকম এটিএম নেই, তাই জন্য আপনারা অবশ্যই হাতে নির্দিষ্ট পরিমাণে টাকা রাখবেন, কারণ এখানে আপনারা আসার সময় গাড়ি ছেড়ে অটো করেও কিন্তু মন্দিরের সামনে পর্যন্ত আসতে পারেন। এখানে কিন্তু কোনো এটিএম ব্যবস্থা নেই। এই যে আমরা সিঁড়ি চড়তে শুরু করেছি, এখানে কিন্তু আমরা প্রায় 243টা সিঁড়ি অতিক্রম করেছিলাম। এই মন্দিরটা ঘুরতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, তাই যতটা পারবেন সকালেই কিন্তু যাওয়ার চেষ্টা করবেন, তাহলে সকালের যে সৌন্দর্যটা অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। এই সিঁড়ি চড়তে একটু কষ্ট হলেও একদম উপরে উঠে আপনার মনটা কিন্তু আনন্দে ভরে যাবে। কেন, সেটা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই মন্দিরটা থেকেই কিন্তু আমাদের শ্রীনগর শহরটা সম্পূর্ণভাবে দেখা যায়, আর ডাল লেকের একটা অসামান্য দৃশ্য হয়তো আপনারা এই মন্দিরের থেকেই দেখতে পাবেন। এই মন্দিরটি কিন্তু একটা আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেই গণনা করা হয়। ভক্তরা এখানে কিন্তু ধ্যান এবং প্রার্থনা দুই করতে আসেন। আর এখানে থেকে যে প্রকৃতির সৌন্দর্য, তাহা কিন্তু শ্বাসরুদ্ধকর। এই হলো আমাদের আদি শঙ্করাচার্যের মন্দির। এই হলো চারিদিক, যেখানে ভক্তরা এসে খানিকক্ষণ বিশ্রাম নিচ্ছে আর তারপর মন্দিরের দিকে আবার এগিয়ে যাচ্ছে। মন্দিরের সিঁড়িগুলো কিন্তু বেশ খানিকটা করে চওড়া, আর জায়গাটা কিন্তু খুবই কম। 2 জনের বেশি কিন্তু সিঁড়িতে দাঁড়ানো যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন কতটা সরু সেই মন্দিরের গেট, যেখানে মানুষ একদিক দিয়ে উঠছে আর একদিক দিয়ে নেমে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা শ্রীনগর শহরের খানিকটা অংশ আর এদিকের খানিকটা অংশ।
মন্দিরের কাঠামো একটি স্থাপত্যের বিষয় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মন্দিরটি কিন্তু 20 ফুট লম্বা আর অষ্টভুজাকার ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে। শিবলিঙ্গটি 4টি স্তম্ভ দ্বারা সমর্থিত একটি ছোট্ট মন্দিরের মতন অংশে কিন্তু অবস্থান করছে। আর এই ভোলেনাথের ছোট্ট একটা ক্লিপস আপনাদের জন্য কিন্তু তুলে ধরছি, যেটা আমি আপনাদের খুব আনন্দের সাথে দেখাতে চাই। এই হলেন ভোলেনাথ। কথিত আছে 2500 বছর আগে যখন এই মন্দিরটি বৌদ্ধদের অধীনে ছিল, তখন এই মন্দিরটিকে পাশ পাহাড় নামে কিন্তু ডাকা হতো, পরিচিত ছিল আসলে পাশ পাহাড় নামে। কিন্তু যখন থেকে আদিদেব শঙ্করাচার্য এসে এখানে ধ্যানমগ্ন হয়েছিলেন, তখন তিনি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন। আর তারপর থেকেই কিন্তু এটি আমার ভোলেনাথের বাসস্থান। আমরা সকলেই কাশ্মীরে যখন যাই তখন কিন্তু অবশ্যই এই মন্দিরটিকে দর্শন করতে পছন্দ করি। আপনারাও কিন্তু অবশ্যই কাশ্মীর ট্যুরে এই শঙ্করাচার্যের মন্দিরটি লিস্টে রাখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি সমস্ত কাশ্মীরের শহরটাকে ভালোভাবে দেখতে হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে, কারণ এটি অনেক উঁচুতে অবস্থান করছে। আর ডাল লেকের একটা অভূতপূর্ব দৃশ্য আপনারা এখান থেকে দেখতে পাবেন, কিভাবে সারা শহরটাকে ডাল লেক জড়িয়ে ধরে আছে। গোপাদারি পাহাড়ের প্রায় 1100 ফুট উচ্চতায় এই মন্দিরটি অবস্থান করছে। আর বলার জায়গা রাখে না যে এখান থেকে কতটা মনোরম দৃশ্য দেখা যায়। প্রথমে কিন্তু এই মন্দিরটি পৌঁছাতে যথেষ্ট কষ্ট করতে হতো, এখনো করতে হয়, বাট মহারাজা গুলাব সিং সিঁড়িটি নির্মাণ করার পর থেকে কিন্তু মন্দিরে যাওয়ার পথটা কিছুটা হলেও সহজলভ্য হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মন্দির, এইখানেই কিন্তু বসে শঙ্করাচার্য দেব শিবের প্রতি ধ্যানমগ্ন ছিলেন আর অনেক দিনব্যাপী এখানে ছিলেন ধ্যানরত অবস্থায়। তারপরেই আমরা এগিয়ে গেলাম পরের গন্তব্যের দিকে। আস্তে আস্তে আমরা সিঁড়ি ভেঙে নিচে এসেছিলাম। পরের গন্তব্য পরিমহল। এই হলো সুদৃশ্যময় ডাল লেক। এই ব্যাপারে আপনারা সবাই সহমত হবেন যে এখানে আসতে সবার কতটা ইচ্ছা থাকতে পারে। এইবার আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছিল। আচ্ছা, আপনারাই বলুন তো, এই সব দৃশ্য দেখলে কখনোই কি মনে হয় যে আমাদের বিদেশে ঘুরতে যাওয়া উচিত? না, আমার কিন্তু একদম মনে হয় না। আমাদের দেশের এত সুন্দর প্রকৃতি ছেড়ে বিদেশে যাওয়ার ইচ্ছাটা আমার কিন্তু একটু কম। আমি চাই আমাদের দেশটাকেই ভালো করে দেখার। আমি ভালো করে দেখতে চাই আমাদের দেশের প্রকৃতিকে। এই দৃশ্য কখনোই ভোলার নয়, আজীবন ভুলবো না। আমরা এসে পৌঁছলাম পরিমহল বা পিয়ার মহল। এখানে আমরা টিকিট কেটে তবেই ঢুকেছিলাম। এখানে কিন্তু কোনো ট্রাভেলার গাড়ি ঢুকতে পারবে না। এখানে লোকাল যে অটো ব্যবস্থা আছে সেই অটো ব্যবস্থায় কিন্তু আপনাদের সঙ্গী হবে। অটো করে আপনাদের পরিমহলের সামনে এসে নামতে হবে। কথিত আছে দারা শিখো এই সুন্দর স্থাপত্যটি নির্মাণ করেছিলেন হানো এবং মানোর জন্য। আর হানোর রাজপুত্র মানোর বাসস্থান হিসাবেই এই স্থাপত্য
বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা ঢুকে পড়েছি পরিমহলে, আর ঢুকতেই এই সুন্দর বাগান আমাদের সামনে। আমরা সকলেই ফুলের বাগানের ধার ঘেঁষেই যেতে চাইছিলাম, ফুলের সৌন্দর্য উপভোগ করতে করতে। পরিমহল হল 7 বারান্দা বিশিষ্ট এক মুঘল বাগান, যা জাবারওয়ান পর্বতশ্রেণীর শীর্ষে অবস্থিত। সেই সময়ের মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে এক স্থাপত্য ও শিল্পের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল এই পরিমহল। আমাদের এই স্থাপত্য অনেক উন্নততর জায়গায় কিন্তু নিয়ে গিয়েছিল। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এত যুগ আগের এই স্থাপত্যের কোনো রকম কিন্তু ক্ষতি হয়নি। এতটাই যত্নশীল হয়েছিল এই স্থাপত্য তৈরি করার সময়। আপনারা কিন্তু এখানে কাশ্মীরি সাজে আপনাদের ছবি তুলতে পারেন, আর এরা কিন্তু সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে বিশাল বাগান, আর তার সাথে পাশ দিয়ে বয়ে চলা ডাল লেক, আর চারিদিকে ঘিরে থাকা পাহাড়, আর মাঝে মাঝে এই সুন্দর বনানী। বলুন তো আপনাদের কেমন লাগছে? ওই সুদূরে ডাল লেক দেখা যাচ্ছে, আপনারা চিনতে পারছেন? প্রবেশ করার পর থেকে আর একদম উঁচু যে স্থানটি রয়েছে সেখান পর্যন্ত কিন্তু আমরা নির্দ্বিধায় সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে পেরেছিলাম। কোনো রকম ভয় কিন্তু আমাদের মধ্যে আসেনি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সেই সময়ের কারুকাজ। দেখুন, আপনারা দেখলে নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। অবশ্যই লিস্টে রাখবেন পরিমহল যখন আপনারা কাশ্মীরে আসবেন। এখানে আসলে কখন যে ঘন্টা দুয়েক কেটে যাবে আপনারাও বুঝতে পারবেন না। শুধু মনে হবে স্মৃতিতে ধরে রাখি, ক্যামেরাতে ধরে রাখি, কিন্তু তবুও কুলিয়ে উঠতে পারবেন না। আপনার মনে হবে যে যতটুকুন সময় থাকুন না কেন সেটাই কম পড়েছে। আমার তো মনে হয় একটা দিন যদি আপনারা এখানে বসেই থাকতে পারেন বন্ধু বান্ধবদের নিয়ে, তাহলে বুঝতে পারবেন না কিভাবে সময় কেটে গেছে।
সত্যি এই বাগান অত্যাশ্চর্য, এত রকম ফুলের সমাহার, কি বলবো। মন ভরে গেছিল আমার সেদিন, চোখ ভরে গেছিল এই সৌন্দর্যে। আমার আজীবন মণিকোঠায় তুলে রাখলাম আমার পরিমহলকে। নেক্সট গন্তব্য মুঘল গার্ডেন। শ্রীনগরের যে 3টি গার্ডেন আমরা জানি আছে, তাদের মধ্যে সর্বকনিষ্ঠ হল এই গার্ডেন। এর নাম চশমে শাহী বা রাজকীয় বসন্ত। বসন্ত কেন? এখানে বসন্ত মানে কিন্তু ঝর্ণা, আর সেই ঝর্ণা আপনাদের সামনে তুলে ধরব। কাশ্মীরের এক মহিলা সাধক, যার নাম রূপা ভাবানী, তিনি কিন্তু এই বসন্তকে আবিষ্কার করেছিলেন। আর যেহেতু তার পারিবারিক নাম ছিল সাহেব, সেই নাম অনুসারেই এই উদ্যানের নাম হয়েছিল চশমে সাহেবী। এই উদ্যানটি কিন্তু পরিমহল যাওয়ার রাস্তাতেই পড়ে। এইখানে আসতে হলে কিন্তু আপনারা আগেও ঢুকতে পারেন, আবার পরিমহল থেকে ঘুরে এসে এখানে নামতে পারেন। এটা সেকেন্ড অপশনও রাখতে পারেন, ফার্স্ট অপশনও রাখতে পারেন। আসলে এখানেও কিন্তু অটোতেই আসতে হবে। অটো করেই কিন্তু আপনারা এই পরিমহল আর চশমে সাহেবী ঘুরতে পারবেন। এই হলো সেই বিখ্যাত ঝর্ণা, যে ঝর্ণার জল খেয়ে বিশাল বিশাল দুরারোগ্য ব্যাধি নাকি এক নিমিষেই ভালো হয়ে যায়। এই নাকি অনেক অনেক পবিত্র এক জল, যা আমাদের শরীরের জন্য নাকি ভীষণ রকমের ভালো। আমিও কিন্তু সেই বিশ্বাস রেখেছিলাম। এই হলো সেই বসন্ত, মানে রাজকীয় ঝর্ণা। এই ঝর্ণার আকর্ষণই কিন্তু দূর দূরান্ত থেকে আমরা ছুটে যাই। আর এই ঝর্ণার জল নাকি অত্যন্ত পবিত্র। এই জল পান করলে নাকি শরীরের সকল রকম বড় বড় ব্যাধি নিমিষেই ভালো হয়ে যায়। আর এটা আমরা মন থেকেই মেনে নিয়েছিলাম। এই ঝর্ণাটার উৎস কিন্তু ঠিক ওই রাজকীয় স্থানটি, আর ওখান থেকে বইতে বইতে 3টি ধাপ পার করে ফেলেছে, আর সেখানে পুলের ওপরে ঝর্ণা। এই এক মনোরম দৃশ্য। আমরা যখন নিচ থেকে উপরে উঠেছি, 2 দিক দিয়ে কিন্তু আমরা রাজকীয় ঝর্ণার কাছে পৌঁছে যেতে পেরেছিলাম। 2 দিক দিয়েই কিন্তু রাস্তা করা আছে। আর এই ফুলগুলো আমার মনকে আরাম দিয়েছে। কত যে সুন্দর তা বলার হয়তো অপেক্ষা রাখে না, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি আমার চোখ দিয়ে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি শুধুমাত্র, জানি না কতটা পারছি। অবশ্যই আমার তরফ থেকে আমি চেষ্টা করছি। এই উদ্যানটির শৈল্পিক ভাবনা আমাকে মুগ্ধ করেছে, নিশ্চয়ই আপনাদেরও করেছে, তাই না? আমাদের ঘন্টা 2 এখানে কেটে গেল আবার, আর আমরা ফিরে চললাম হোটেলের পথে। আর আজকের দিনটা এইভাবেই কাটলো। রাতটা অবশ্যই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ ওই ভিডিওটাতে আমি দেখাবো আমাদের শিকারা চড়া কেমন হলো। এই শিকারা রাইড যে কতটা আনন্দদায়ক আপনারাও অবশ্যই অনুভব করবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আপনারা জানালে আমি খুব খুশি।